সিলেটের ভোলাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৭৮ ট্রাক লুট হওয়া সাদা পাথর উদ্ধার, চলছে প্রতিস্থাপন, ইউপি চেয়ারম্যান আটক। বৃষ্টি এবং উজানের ঢলে তিস্তা পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত। ৫ জেলায় পানিবন্দী ৬০,০০০ পরিবার, ১২ জেলা প্লাবিত হওয়ার শঙ্কা। জুলাই আন্দোলন দমনে সরাসরি গুলির নির্দেশ দেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর। দেয়া হয় পুরস্কারের ঘোষণা, ট্রাইব্যুনালের ১৩ পুলিশের জবানবন্দি। জাতিসংঘের সহায়তা কমায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প নিয়ে উদ্বেগ। সেপ্টেম্বরে স্বাস্থ্য সেবা, ডিসেম্বরে খাদ্য সহায়তা বন্ধের আশঙ্কা। এবং পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবসের উদযাপনের সময় ফাঁকা গুলিতে শিশুসহ ৩ জন নিহত, আহত অন্তত ৬৪ জন। স্বাগত। এখন ঢাকায়, সঙ্গে আছি শরীফ রওশন। ভোলাগঞ্জ থেকে লুট করা সাদা পাথর উদ্ধারে অভিযানে নেমেছে যৌথ বাহিনী। সেনা, পুলিশ, বিজিবির পাশাপাশি অভিযানে অংশ নিয়েছে স্থানীয় প্রশাসনও। কর্মকর্তারা এখন পর্যন্ত অভিযানে সাদা পাথর পাওয়া ৭৮টি ট্রাক জব্দ করা হয়েছে। এদিকে ভোলাগঞ্জ থেকে সাদা পাথর এবং বালু লুটের অভিযোগে কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুরের চেয়ারম্যান মোহাম্মদ আলমকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বিস্তারিত প্রতিবেদনে। সিলেট ভোলাগঞ্জ সড়ক দাঁড়িয়ে আছে সাদা পাথর বোঝাই সারি সারি ট্রাক। লুট হওয়া সাদা পাথর উদ্ধারে বুধবার রাত থেকে অভিযানে নেমেছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ প্রশাসনের বিভিন্ন দপ্তর। দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। আসলে আমার খুব হার্ট করছে আর কি, যে এতক্ষণ প্রশাসন কোথায় ছিল। প্রশাসনের যে একটা উদ্যোগ নিয়েছে এখন, যার কারণে এটাই ভালো লাগে যে সম্পদগুলো যেন আবার এরকম আর দ্বিতীয়বার নেক্সট টাইম না হয়। ভোলাগঞ্জ থেকে লুট করা পাথর যেন কোনোভাবেই সরিয়ে নিতে না পারে সেটি নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে প্রশাসন। বর্তমান আইনশৃঙ্খলা খুবই স্বাভাবিক, কোনো সমস্যা নেই। আমরা কাজ করছি, আমরা সিভিল প্রশাসনকে সাহায্য করছি, আর আমাদের নিজস্ব বাংলাদেশ পুলিশ বাহিনী যে কাজ, সেই কাজও আমরা নিয়মিতভাবে করে যাচ্ছি। পরিবহন শ্রমিকরা অভিযোগ করছেন, পর্যটন স্পট থেকে লুট হওয়া সাদা পাথরে ট্রাক ছেড়ে দেওয়া হচ্ছে, অথচ ভারত থেকে আমদানি করা এলসি পাথর আটকে রাখা হচ্ছে। ওরা মাল তো হলটা মনে হয় চিনেন না, সাদা পাথর কোনটা এলসি পাথর কোনটা। সাদা পাথর হইয়া এলসি পাথর যায় গিয়া, এলসি পাথর হইয়া সাদা পাথরের গাড়িগুলা যায় গিয়ে, কিন্তু আমরা এলসি পাথর লইয়া একটা বইতে আছি। শ্রমিকের ক্ষেত্রে যদি যাই তাহলে কিন্তু আমরা লড়ছি, কারণ আমরা ফেট বাঁচাইতে গেলে আমরা এটা করতে হইব, এটা আমরা নিতে হইব, কিন্তু আমরা ফেটের লাগি করি, বুঝছো নাকি? যদি আমরা এটা না লই তাহলে আমরা জীবিকার জীবন কিভাবে বাঁচাইব? অভিযোগ অস্বীকার করে ম্যাজিস্ট্রেট জানান, এলসি পাথরের সাথে সাদা পাথর মিশিয়ে পাচারের চেষ্টা করা হচ্ছে। 17টা গাড়ি ওকে পেয়েছি, এলসি অনুমোদন বা যথাযথ অনুমোদন আছে, ইজারার বালু আছে যেটা, সেগুলোর ক্ষেত্রে আমরা ওদেরকে ওকে করা হয়েছে। বাকিদের ক্ষেত্রে কোনো কাগজপত্র পাচ্ছি না, তাদের ক্ষেত্রে আপনার ডাম্পিং আমাদের যেটা আইনানুগ প্রসেস সেটাই আমরা করব। রাত থেকে অভিযানে ৯৫টির মধ্যে ৭৮টি ট্রাকে লুট হওয়া সাদা পাথর পাওয়া গেছে বলে জানিয়েছে প্রশাসন। এখন সিলেট। দর্শক, অভিযানের আরো বিস্তারিত খবর জানাতে এয়ারপোর্ট এলাকা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, এই যে ৭৮টি ট্রাকে কি পরিমাণ সাদা পাথর মিলেছে আর প্রতিস্থাপনের কাজ কত দূর এগোলো, বিস্তারিত জানাবেন। দেখুন, সকাল থেকে আমরা এখানে ছিলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে তথ্য আমাদের কাছে দিয়েছেন সেটি হচ্ছে যে ৯৫টি ট্রাক তল্লাশি করা হয়েছে, এর মধ্যে ৭৮টিতেই কিন্তু সেই সাদা পাথর পাওয়া গেছে, অর্থাৎ জব্দ করা হয়েছে ৭৮টি ট্রাক, এবং হচ্ছে এর পাশাপাশি ১৭টি ট্রাকে বালু এবং এলসি পাথর পাওয়া, সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৭৮টি ট্রাকই কিন্তু জব্দ করে রাখা হয়েছে। এবং আমাদেরকে যতটুকু তথ্য তিনি দিয়েছেন সেটি হচ্ছে যে সেই সব যেগুলো জব্দ করা হয়েছে সেই সব পাথর কিন্তু আবারও সাদা পাথর পর্যটন কেন্দ্রে ফেরত নেওয়া হবে এবং সেটি প্রতিস্থাপনের কাজ কিন্তু চলমান থাকবে, এমনটি আমরা জেনেছি। এবং সকাল থেকে আমরা এখানে এসে যেমনটি দেখেছিলাম, সেনাবাহিনীর সাথে পুলিশ, বিজিবি সহ প্রশাসনের বিভিন্ন দপ্তর কিন্তু জড়িত রয়েছে এবং যৌথ বাহিনীর যে টহল, সেই টহলটি রয়েছে এবং তল্লাশি চলমান রয়েছে। এখনও কিন্তু যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলেট মহানগর যে সহকারী কমিশনার উনি কিন্তু মোহাম্মদ আলমউদ্দিন কিন্তু এখনও তিনি সেই তল্লাশি পরিচালনা করছেন এবং এর সাথে কিন্তু সেনাবাহিনীও রয়েছেন, সেনাবাহিনীও
কিন্তু এই কাজে সম্পৃক্ত রয়েছেন এবং এখানে বিশেষ করে লুট হওয়া পাথর ধরা এবং এর সাথে জড়িত ব্যক্তিদেরকে আটক করার জন্যই তারা এই কাজগুলো করছেন। এবং আমি একটু জানিয়ে রাখতে চাই, গতকালকে যখন জেলা প্রশাসনের মাধ্যমে একটি সভা হয়, সেই সভায় কিন্তু 5টি সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের মধ্যে প্রথমেই ছিল যে যতগুলো স্পট রয়েছে অর্থাৎ সাদা পাথর এবং জাফলংয়ের যে ইসি এলাকা রয়েছে সেই সব এলাকাতে কিন্তু 24 ঘন্টায় সেনাবাহিনী সহ যৌথ বাহিনী টহল এবং নজরদারি তারা বৃদ্ধি করবে এবং তল্লাশি চালাবে। এর পাশাপাশি কিন্তু সিলেটের বিভিন্ন স্পটেও তল্লাশি চলমান থাকবে। এর পাশাপাশি তারা আরেকটি সিদ্ধান্ত নিয়েছেন যে পাথরগুলো লুট করা হয়েছে সেগুলো আবারও প্রতিস্থাপনে কাজ করা হবে এবং টোটাল মোট 5টি সিদ্ধান্তের মধ্যে সবগুলোই পর্যটন বান্ধব এবং পরিবেশ বান্ধব বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এবং এই ব্যাপারে আসলে আমরা স্থানীয় বাসিন্দাদের সাথে আলাপ করেছি, তারা বলছেন আসলে অনেক দেরি হয়ে গেছে এই অভিযানের, এটা আরও আগে করলে হয়তোবা সিলেটে এই পর্যটন স্পটকে নিয়ে যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে সেই ক্ষোভের সৃষ্টি হতো না এবং পর্যটন কেন্দ্র ধ্বংস হতো না। এখন একটি শেষ সময় এসেও যে তারা করেছেন এটিতেও আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এবং গত রাত পর্যন্ত কিন্তু 12,000 ঘনফুট এবং আজকে কিন্তু আরও ধারণা, যেহেতু নির্দিষ্ট করে এখনও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিছু বলেননি, তবে ধারণা করা হচ্ছে আরও কয়েক হাজার ঘনফুট জব্দ করা হয়েছে। এবং একই সাথে কিন্তু দেখা যাচ্ছে যারা জড়িত রয়েছে, আমরা ইতোমধ্যে একটি খবর পেয়েছি যে কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুরের যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যান আলমগীর আলমকেও কিন্তু এই মুহূর্তে আটক করেছে পুলিশ। এবং আমরা জানি যে জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য সর্বোচ্চ ব্যবস্থা এবং সর্বোচ্চ টহল নজরদারি জারি রেখেছে এখানকার প্রশাসন। তো এই ছিল আসলে সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে লুট হওয়া পাথরের অভিযান থেকে আমার কাছে সব শেষ। এয়ারপোর্ট এলাকা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। এদিকে সিলেটে সাদা পাথর লুটের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নিতে হাইকোর্টের রিটের শুনানি রোববার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মীর কে এম নুরুন্নবী এই রিটটি দায়ের করেছেন। ঘটনা তদন্ত করে 15 দিনের মধ্যেই প্রতিবেদন দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব ছাড়াও পরিবেশ সচিব, আইজিপি, ডিসি, সিলেট ইউএনও, কোম্পানিগঞ্জ সহ 10 জনকে এতে বিবাদী করা হয়েছে। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সোনাখ্যাত দেশের শীর্ষ পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জে সাদা পাথর অবাধেই লুটপাট চলছে এমন সংবাদ ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এই পাথর লুটের ঘটনায় তোলপাড় শুরু হয়। পরে এ নিয়ে দৌড়ঝাঁপ শুরু করে স্থানীয় প্রশাসন। এদিকে বৃষ্টি এবং উজানের ঢলে তিস্তা পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে 12 জেলা প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এদিকে লালমনিরহাট, ফরিদপুর, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর নদী তীরবর্তী এলাকায় পানিবন্দী 60,000 পরিবার। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুরের ডিক্রির চর থেকে যুক্ত হচ্ছেন মফিজুর রহমান শিপন, চাঁপাইনবাবগঞ্জের পাকা ইউনিয়ন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ এবং আমাদের সাথে পরবর্তীতে কুষ্টিয়া থেকে যুক্ত হবেন মেজবুদ্দিন পলাশ। তবে শুরুতেই ফরিদপুরের পরিস্থিতি জানতে চাই, পদ্মার পানি বৃদ্ধিতে কোন উপজেলায় বেশি প্লাবিত হয়েছে বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে উজানের থেকে নেমে আসা পানিতেই মূলত ফরিদপুর অঞ্চলের নদ নদী পানি বৃদ্ধি পেয়েছে এবং গত 1 সপ্তাহ যাবত কিন্তু এই বৃদ্ধি কন্টিনিউ রয়েছে। আজকে পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছেন যে 6 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে 7.91 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু ফরিদপুরের নিম্নাঞ্চল পদ্মা বেষ্টিত এবং অন্যান্য নদ নদী বেষ্টিত যে নিম্নাঞ্চল রয়েছে তার অধিকাংশ জায়গায় কিন্তু পানি প্রবেশ করেছে। আমি কথা বলেছিলাম ফরিদপুরের জেলা প্রশাসনের সঙ্গে, তাদের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে একই রকম সূত্র বলছে যে ফরিদপুরের সদরপুর উপজেলা 2টি ইউনিয়ন, চরভদ্রসী ইউনিয়নের 3টি ইউনিয়ন এবং বাকি এগুলো হচ্ছে সদরপুর উপজেলার ইউনিয়ন গুলো মূলত পদ্মা বেষ্টিত যেগুলো সেই স্থানগুলোতে মূলত পানি বেশি গিয়েছে এবং সেইখানে মানুষের চলাচলের সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে স্কুলে যাওয়া ছেলে মেয়েরা স্কুলে যেতে সমস্যা হচ্ছে, এখন নৌকার উপর নির্ভর করতে হয়েছে। আপনি জানেন যে চরাঞ্চলের মানুষের কিন্তু যাতায়াতের প্রধান মাধ্যমেই কিন্তু মোটরসাইকেল, ঘোড়ার গাড়ি এ জাতীয় যানবাহন, কিন্তু সেটি কিন্তু এখন চলাচলের অবস্থা নেই, কারণ হচ্ছে পানি উঠে গেছে চরের বিভিন্ন জায়গায়, যে কারণে এখন সবাই কিন্তু নৌকা বা ডিকি নৌকা এই টাইপের কিছু দিয়েই কিন্তু তারা নদী পারাপার করা হচ্ছে। বিশেষ করে চরাঞ্চলের যে প্রসূতি রোগী বা অন্যান্য জরুরি
যে নদীগুলো থাকে তাদের কিন্তু শহরে আনতে একটু বেগ পেতে হচ্ছে। কারণ হচ্ছে যে বিভিন্ন সময় বৃষ্টিপাত, ঝড়ো বৃষ্টিপাত হচ্ছে, যে কারণে নদী পার হতেও তাদের কিন্তু সমস্যা হয়। এই সময় কিন্তু এমন অবস্থা রয়েছে। অন্যদিকে যদি বলি পানি বৃদ্ধির ফলে নদীর ভাঙনের কথা, সেক্ষেত্রে বলতে হবে ফরিদপুরের পদ্মা, আড়িয়াল খাঁ এবং মধুমতিতে ব্যাপক হারে ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিচর এবং নর্থজেলেনের পদ্মা নদীর ভিতর অংশে যেটি রয়েছে মানুষের বসবাস, সেখানে কিন্তু প্রচুর ভাঙছে। এবং ডিগ্রিচর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প, সরকারি যে আশ্রয় প্রকল্প রয়েছে, মানুষ যেখানে বসবাস করে সরকারি বাড়ির আশ্রয় গৃহে রয়েছে, তারা কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। এ প্রসঙ্গে কথা বলেছিলাম ফরিদপুরের সদর উপজেলার নির্বাহী অফিসারের সঙ্গে। তিনি বলেছেন যে আমরা এই বিষয়টি জেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক আমরা সহকারী কমিশনার ভূমি এবং উপজেলার থেকে কর্মকর্তাকে পাঠিয়েছিলাম সরজমিন পরিদর্শক। তারা এসে আমাদের কাছে দিয়েছে আসলে খুব দ্রুতই কিন্তু ওই আশ্রয়ণ প্রকল্প ভাঙার একটা সম্ভাবনা রয়েছে, সেমনটি কথা তিনি বলেছেন। এবং ওইখানে যারা বসতি রয়েছে তাদেরকে কিন্তু অন্যত্র পুনর্বাসনের জন্য জেলা প্রশাসন নির্দেশ দিয়েছে, সেই মোতাবেক কিন্তু কাজ শুরু হয়েছে। আমি জানতে চেয়েছিলাম যে সেইখানে যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলো ব্যাপারে আপনাদের কি পদক্ষেপ? সেক্ষেত্রে তারা বলেছেন যে আমরা 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত নেবো যে এই ঘরগুলো আমরা কি করতে পারি, ভেঙে রক্ষা করা যায় কিনা বা নিয়ে অন্যত্র নেওয়া যায় কিনা সেই পদক্ষেপে। তো এ ছিল ফরিদপুরের পানি বৃদ্ধির সর্বশেষ খবরাখবর। এবার চাঁপাইনবাবগঞ্জের পরিস্থিতি জানতে চাই। সোহান মাহমুদ, আপনি জানাবেন যে নদী তীরবর্তী যেসব মানুষ আছে তাদেরকে কি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কিনা, আর চাঁপাইনবাবগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি জানাবেন। গত 10 দিন ধরেই চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর পানি বাড়ছে। এই বৃদ্ধি পাওয়ার ফলে চাঁপাইনবাবগঞ্জের প্রায় 15,000-এর বেশি পরিবার আসলে পানিবন্দী হয়ে পড়েছেন। তারা করুণ অবস্থায় একদম ভোগান্তিতে দিন পার করছেন। আমরা যদি এই পেছনের বাড়িটির কথা বলি, এই বাড়িটিতে সকাল থেকে চুলো জ্বলেনি। তারা কি খাবেন, কোথায় যাবেন, সব মিলিয়ে এক কথায় দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয় প্রশাসন একাধিকবার এসে খোঁজখবর নিচ্ছেন এবং এই ছাড়া যে আশেপাশের বাসা বাড়িগুলো রয়েছে তারা আসলে বাসা বাড়ি ভেঙে সরিয়ে নিচ্ছেন। কিন্তু এই বাড়িটির মূলত বাইরে কোনো জায়গা বা অবস্থান না থাকার কারণে এখানেই পানিবন্দী অবস্থায় রয়েছেন। আমরা এই স্থানীয় যে পানি উন্নয়ন বোর্ড আছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন আশার আলো খুব শীঘ্রই দেখা যাবে, 2-1 দিনের মধ্যেই কমবে পানি। চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে ইতিমধ্যেই 32 সেন্টিমিটার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানকার আপনাকে জানিয়ে রেখে রওশন 45টি প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, কারণ শিক্ষা প্রতিষ্ঠানের কক্ষে ইতিমধ্যেই পানি প্রবেশ করেছে। এখানকার বাসিন্দারা বলছেন যে আরও যদি এভাবে পানি বৃদ্ধি পেতে থাকে তাহলে তারা নিরাশ হয়ে যাবেন, কোথায় যাবেন আসলে জায়গা খুঁজে পাবেন না। আমরা যে জায়গাটিতে অবস্থান করছি এখানে প্রায় 5,000 মানুষের বসবাস। এই 5,000 মানুষের মধ্যে 3,000-এর বেশি ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন। তাদের বাকি বা অন্য কোথাও জায়গা না থাকার কারণে পানিবন্দী হয়ে তাদের বসবাস করতে হচ্ছে। দুপুরের যে খাবার তারা রান্না করতে পারছেন না। তারা বিভিন্ন বাগান, আমবাগান এবং বিভিন্ন জায়গায় গিয়ে অন্য চুলায় রান্না করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা আসলে শহর বাজারে যাদের আত্মীয় আছে তারা আত্মীয়র বাড়িতে অবস্থান নিয়েছেন এবং শহর কিংবা রাজশাহীতে অবস্থান নিয়েছেন। রওশন, চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। এবার আমরা কুষ্টিয়ার খবর জানতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। জানাবেন যে কুষ্টিয়ায় কতটি উপজেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে? চারিদিকে আসলে একেবারে দেখছেন যে থই থই করছে আসলে পানি। এই যে এরকম একটি চিত্র কিন্তু গেল 1 সপ্তাহ ধরে কিন্তু এই এলাকায় এমন যে পানিবন্দী যে অবস্থা সেই অবস্থা কিন্তু রয়েছে। মূলত আসলে যে এই যে পদ্মার পানি বাড়ার সাথে সাথেই কিন্তু এই এলাকাগুলোতে পানিবন্দী হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে এলাকার যে বিভিন্ন ফসলি সবজি, ধান, পাট সহ বিভিন্ন যে সবজি, সেই সবজিগুলো আসলে কিন্তু আসলে ডুবে গেছে এবং এতে 500 হেক্টর যে ফসলি জমি সেটি কিন্তু আসলে ডুবে গেছে। আমি এই নিয়ে কথা বলেছি কৃষি বিভাগের সাথে। তারা এই নিয়ে কিন্তু এই এলাকায় পরিদর্শনও করেছেন এবং তারা বলছেন যে 500 হেক্টর যে ফসলি জমি সেখানে ডুবে গেছে। এছাড়া যে এই যে এলাকাগুলোতে কিন্তু যে এই পানি বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু যে এই এলাকায় যারা বসবাস করেন তাদের কিন্তু এক বাড়ি থেকে আরেক বাড়িতে কিন্তু যাওয়ার কোনো উপায় নেই এবং তারা তারা কিন্তু অস্থায়ীভাবে যে নৌকা, যে ডিঙি নৌকা
সেইগুলো কিন্তু তারা নিয়ে কিন্তু তারা পারাপার হচ্ছে। অনেকেই টিনের সাথে নৌকা যে সেটি আসলে বানিয়ে সেটি নিয়ে আসলে তারা চলাচল করছেন। এরকম চিত্র আসলে বলে রাখি। এবং শুধুমাত্র যে আমি এই নিয়ে কথা বলেছি কুষ্টিয়ার যে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, যে তিনি বলছেন যে এই যে অবস্থা, এই অবস্থার পরে কিন্তু তিনি এই এলাকায় পরিদর্শন করেছেন। তবে 2-1 দিনের মধ্যে যে ত্রাণের যে বিষয়টি, এই এলাকার যারা মানুষ রয়েছেন তার ত্রাণ আসলে তাদের কাছে পৌঁছে যাবে বলে আসলে তিনি জানিয়েছেন। এছাড়া একটু বলে রাখি যে এখানে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গবাদি পশু এবং যে শিশু কিশোররা। তারা কিন্তু যে বাড়ি থেকে বের হতে পারছেন না, এবং যে এরপর কিন্তু আমরা দেখেছি যে এখানে যে 13টি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো কিন্তু এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং গবাদি পশুর যে আপনার যে বিভিন্ন যে খাদ্য, সেই খাদ্য কিন্তু এখন ঘাটতি রয়েছে। এই নিয়ে কিন্তু তারা কিন্তু অনেকে কিন্তু যে এই পানির এরকম যে পানিবন্দী অবস্থার কারণে কিন্তু নিরাপদ আশ্রয় খুঁজছেন। অনেকের যে বিভিন্ন যে এলাকায় যে উঁচু যে এলাকাগুলোতে রয়েছে সেই এলাকাগুলোতে তাদের যে পরিবার আত্মীয় স্বজনের বাড়িতে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এইরকম একটি চিত্র আসলে এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। বৃষ্টি এবং উজানের ঢলে তিস্তা এবং পদ্মার পানি বাড়তে থাকায় দেশের 12টি জেলায় বন্যার সংখ্যা দেখা দিয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা। গেল বছরের জুলাই আগস্টে প্রায় প্রতিদিনই আন্দোলনরত ছাত্র জনতার উপর চাইনিজ রাইফেল চালানোর নির্দেশনা দেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং তৎকালীন যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। যে দমন করতে পারবে জুলাই আন্দোলন সেই পাবে পুরস্কার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় 13 পুলিশ কর্মকর্তার জবানবন্দিতে উঠে এসেছে এমনই তথ্য। বাকিটা জানাচ্ছেন মশিউর রনিক। জুলাই আগস্টে সাধারণ জনতার উপরে গুলি চালিয়েছে পুলিশ, কখনো রাবার বুলেট, আবার কখনো চায়না রাইফেল। বন্দুকের উল্টো পাশে দাঁড়িয়ে ছাত্র জনতার প্রশ্ন ছিল, কাদের নির্দেশে গুলি চালাচ্ছে পুলিশ? এখন টিভির হাতে এসেছে সেই সময় দায়িত্বে থাকা খোদ পুলিশ সদস্যদের জবানবন্দি, যারা এখন আন্তর্জাতিক জবানবন্দিতে আরও উঠে এসেছে, তারা পুরো শাহবাগ থানায় এসে ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের আন্দোলন দমনে গুলি করা সহ অন্যান্য বিষয়ে সরাসরি নির্দেশনা দিয়েছিলেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোনো কারণ ছাড়াই সাউন্ড গ্রেনেড, গ্যাস গান ও শর্ট গান দিয়ে গুলি করার পাশাপাশি হুমকি দেন যারা গুলি চালাচ্ছিল না তাদেরকেও। এর আগেই 17 ও 18 জুলাই সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সকল অফিসারদের ছাত্র আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন। এমনকি নিলিং পজিশনে গিয়ে চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দিতেন তিনি ঘোষণা দেন, আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগকারীরা পাবেন অর্থ পুরস্কার। এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জবানবন্দি দিয়েছেন 42 জন, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য 13 জন।
এছাড়াও প্রতিদিনই বারবার ওয়্যারলেস বেতারে ডিএমপি কমিশনার নির্দেশনা দিতে থাকেন সর্বোচ্চ বল প্রয়োগের। এমন অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সাক্ষীদের জবানবন্দিতে। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় চাংখারপুলের শহীদ আনাজ সহ ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চলছে সাক্ষ্য গ্রহণ। এই মামলায় সাক্ষী মোট ৪২ জন। আর এই সাক্ষীদেরকে ব্যবহার করা হবে বিভিন্ন সময় চাংখারপুলের এই মামলাগুলোতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে। মশিউর অনিক, এখন, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য চলতি বছর জাতিসংঘ শরণার্থী সংস্থার পক্ষ থেকে আন্তর্জাতিক সহায়তার আহ্বান করা হয়েছিল ৪০০ থেকে ৬০০ মিলিয়ন ডলার, কিন্তু মিলেছে চাহিদার মাত্র ৩৫%। ফলে সেপ্টেম্বরেই স্বাস্থ্যসেবা আর ডিসেম্বরে বন্ধ হয়ে যেতে পারে খাদ্য সহায়তা। এতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে। মন্তস বেতকের তথ্যে মোহাম্মদ রাসেলের ছবিতে দেখুন বিস্তারিত। ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস দমন পীড়ন থেকে প্রাণে বাঁচতে সীমান্ত অতিক্রম করে কক্সবাজারে আশ্রয় নেয় ৭.৫ লাখের বেশি রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও নোয়াখালীর ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ১৩ লাখেরও বেশি। প্রায় ৮ বছর ধরে তাদের খাদ্য, স্বাস্থ্য ও আশ্রয় ব্যবস্থার শত শত মিলিয়ন ডলার ব্যয় করছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে এবছর তহবিল ঘাটতি প্রায় ৬৫%, বলছে জাতিসংঘ। বাংলাদেশের তরফ থেকে কিংবা জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফ থেকে আমার মনে হয় এখন যেটি দায়িত্ব হওয়া উচিত যে মিনিমাম একটা সম্মানজনক জীবন ধারণের জন্য ১২ লক্ষ মানুষের পাশে দাঁড়ানো উচিত। জাতিসংঘের প্রতিষ্ঠানগুলো থেকে যে অর্থ পায় তা গ্লোবাল রেসপন্স প্ল্যান বা জিআরপির অংশ। চলতি বছর ৯০০ মিলিয়ন ডলারের পরিকল্পনা সংশোধন করে ৪০০ থেকে ৬০০ মিলিয়নে কমিয়ে আনা হয়। এতে মিলেছে মাত্র ৩৫% তহবিল। ফলে বন্ধ হচ্ছে স্কুল, হাসপাতালের কার্যক্রম, প্রোটেকশন সার্ভিসও। দাতা সংস্থাগুলো কিংবা দাতা দেশগুলো তাদের সেইভাবে ফান্ড রিলিজ করছে না হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটির জন্য, যার ফলে আপনারা নিশ্চয়ের মধ্যে জেনেছেন যে স্কুল যেগুলো চলতো বাচ্চাদের সেগুলো অনেকগুলোই বন্ধ এবং বিভিন্ন হাসপাতালে কার্যক্রম বন্ধ হয়েছে। এমনকি বিশ্ব খাদ্য কর্মসূচিরও অক্টোবরের পর আর কোনো কমিটমেন্ট নেই। তহবিল সংকটে স্বাস্থ্যসেবা বন্ধ হলে সেপ্টেম্বর থেকেই ক্যাম্পে চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়বে। আর ডিসেম্বরের পর খাদ্য সহায়তা বন্ধ হলে দেখা দিতে পারে ভয়াবহ মানবিক বিপর্যয়। আর যদি হাঁটবে যদি আর দিকে ফেডবাসি যদি এত যদি হামাফেলে দিলে মাইবে কোন সুবিধা হাঁটে প্রথম গাড়ি একজন যে ক্লিনিক দিয়ে ফেলাইব তার হাঁটবে এভাবে দিবে ইনশাল্লাহ তোলা বহুত বেহতর হবো। খাদ্য যদি তোরা হামাফেলে দলে তার সাইন্স আছে এখন খাদ্য হয় খানা যদি টংকিস যাবে দলে শুরু যাবো ডাহাঁচু যাবে অন্য গ্রামে যাই হাসপাতাল জগর হইব। বাংলাদেশ সরকারের আছে মানে শুকুরিয়া জানাই এক দূর যেন মানে আর যেভাবে রেশন পত্র দে এভাবে যেন রাখে। এখন যা দে তার জানো খাইবার জানো শুকুরিয়া তুই এত সময়ও তো কিনা আর তোমার খাইবার আসছে জানে। আগামী ২৪ থেকে ২৬ আগস্ট কক্সবাজারে ৩ দিনের এক সম্মেলন হওয়ার কথা রয়েছে, যার উদ্দেশ্য রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি ফেরানো। এরপর জাতিসংঘ নিউ ইয়র্কে এ নিয়ে একটি বিশেষ সম্মেলন করবে। এর আগে চলতি বছরের ১৪ মার্চ জাতিসংঘ মহাসচিব ক্যাম্পে এসে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু না হলে সংকট আরও ঘনীভূত হবে। তহবিল ঘাটতি দূর করতে দ্রুত পদক্ষেপ না নিলে বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবিরে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেবে বলেও আশঙ্কা তাদের। এখন কক্সবাজার। আগামী বছর ভালো হজ ব্যবস্থাপনার জন্য ক্যাটারিং সার্ভিস বাদ দিতে সৌদি আরবে হজ এবং ওমরা বিষয়ক মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৩ দিনের হজ এবং ওমরা মেলার উদ্বোধন করে এ কথা বলেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। এ সময় ধর্ম উপদেষ্টা জানান, শারীরিকভাবে দুর্বল অক্ষম ব্যক্তিদের এবার হজে যেতে নিরুৎসাহিত করা হবে। এ ব্যাপারে সরকার কঠোর ব্যবস্থা নেবে এবং প্রতারক এজেন্সির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ২০২৬ সালের হজের বিমান ভাড়া নির্ধারণের জন্য সরকার কাজ শুরু করেছেন বলেও জানিয়েছেন তিনি।
বিমান ভাড়া নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি। বিমানের সাথে যখনই কথা বলবো আমার হাবের প্রতিনিধি রাখবো, আপনাদের প্রতিনিধি রাখবো এবং ওপেন ডিসকাশন করব। আমার মন্ত্রণালয়ে হজ উমরা নিয়ে আমার কোনো কর্মকর্তা যদি 1 টাকা ঘুষ খায় আমরা তাকে ফাঁসিতে ঝুলাবো। সিভিল সার্জনের মাধ্যমে হাবের সাথে পরামর্শক্রমে ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না, না হলে আমাদের বিব্রত হতে হয়। ওই মানুষটা হজ করতে পারবেন না, তার নাকের ভিতরে অক্সিজেন লাগাই, এদিকে স্যালাইন ওয়াটার পুশ করি, আরাফাতে আমাদের ঘুরাতে হয়। আপনাদের সহযোগিতা পেলে, আন্তরিকতা পেলে আমরা 26 সালের হজ 25 সালের চাইতে আরো বেস্ট করতে পারব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় শিক্ষকদের উপর শোকজ নোটিশ প্রত্যাহার, শিক্ষার্থীদের জরিমানা বন্ধ সহ 19টি দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ময়মনসিংহের নটরডেম কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। বিক্ষোভ কর্মসূচিতে আর কি দাবি জানানো হচ্ছে, আর প্রশাসন বা কর্তৃপক্ষের তরফ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা সমস্যা সমাধানে? শিক্ষার্থীরা আজকে সকাল থেকেই 19 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আমরা যেটি দেখেছি এটি হচ্ছে কলেজের যে মূল ভবন রয়েছে সেই ভবনের সামনে কিন্তু শিক্ষক শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তারা যে বিক্ষোভ কর্মসূচি সেটি করছেন এবং স্লোগানে মুখরিত করে রেখেছেন এই পুরো ক্যাম্পাস। এবং আমি যদি একটু বলি, এখানে শিক্ষক এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে 19 দফা দাবি দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য দাবি রয়েছে। সেটি হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ এই নটরডেম কলেজের বিভিন্ন অনিয়ম এবং বৈষম্য নিয়ে আন্দোলন করছিলেন শিক্ষক শিক্ষার্থীরা, এবং যারা এই বৈষম্যের বিরুদ্ধে কথা বলছিলেন সেই সমস্ত শিক্ষকদের কিন্তু ইতিমধ্যেই শোকজ করা হয়েছে এবং সেই শোকজ যে করা হয়েছে সেই শোকজের কাগজ এবং শোকজের নোটিশ প্রত্যাহার না করা পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলবে বলে তারা ঘোষণা দিয়েছেন। এবং এখানে আরো কিছু বিষয় বলা হচ্ছে, যেমন যে শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে এমপিওভুক্ত এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী শিক্ষকদের জন্য স্ট্যান্ডার্ড গ্র্যাচুইটি তহবিল করা এবং আসন্ন জাতীয় বেতন কাঠামোর সাথে সমন্বয় করে শিক্ষক এবং স্টাফদের জন্য বেতন কাঠামো পুনর্নির্ধারণ করা এবং যাবতীয় বকেয়া পরিশোধ করা, চাকরির মেয়াদকাল এবং দক্ষতা বিবেচনা এনে শিক্ষকবৃন্দের পদোন্নতির ব্যবস্থা করা, নির্বাচনের মাধ্যমে শিক্ষক প্রতিনিধি নির্বাচন করা, সিনিয়রিটির ভিত্তিতে প্রতিটি বিভাগে বিভাগীয় প্রধান নির্বাচন করা এবং শিক্ষার্থীদেরও কিছু দাবি রয়েছে 19 দফার মধ্যে। সেটি হচ্ছে শিক্ষার্থীদের পরীক্ষার যে ফি রয়েছে সেটি ফ্রি করে দেওয়ার কথা বলা হয়েছে। এবং আরেকটি বিষয় বলা হয়েছে যে বিভিন্ন কারণে শিক্ষার্থীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়, এই জরিমানা যত্রতত্র বা যেভাবে ইচ্ছা করলে জরিমানা করা হয় সেই জরিমানাগুলো বন্ধ করে দিতে হবে এবং যে জরিমানার টাকা আদায় করা হয়েছে সেই জরিমানার টাকা কলেজের যারা মেধাবী শিক্ষার্থী রয়েছেন দরিদ্র তাদের মধ্যে বন্টন করে দেওয়ার কথা বলা হয়েছে। এবং বিদ্যমান যে সমস্যা রয়েছে এই সমস্যা নিয়ে কিন্তু দীর্ঘদিন যাবতীয় আন্দোলন করছেন শিক্ষক শিক্ষার্থীরা, কিন্তু তারা এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সুষ্ঠু সমাধান পায় নাই। এই সমাধান না পাওয়ার কারণে কিন্তু তারা এখনো আন্দোলন করছেন এবং তারা যেটি বলছেন যে তাদের দাবি দেওয়া সুনির্দিষ্টভাবে না মানা পর্যন্ত শিক্ষক শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের নটরডেম কলেজ থেকে সর্বশেষ। ময়মনসিংহ নটরডেম কলেজের শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। এবার অন্য সংবাদ। চট্টগ্রামের চান্দগাঁও ফরিদার পাড়ায় মাদক ব্যবসা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে গোলাগুলির ঘটনা ঘটেছে, তে 3 জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে চট্টগ্রাম মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। জানাবেন যে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কিনা, আর আহতদের কি অবস্থা? প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে যারা আহত তাদের সাথে কথা বলেছে এবং তারা যেটি দাবি করেছেন যে গতকাল রাতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী তাদের মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার জন্য তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতারি গুলিতে 3 জন আহত হন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এবং তারা দাবি করছেন স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ যারা ফরিদার পাড়া এলাকাটাতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে চাঁদাবাজি, ছিনতাই এসবের মাধ্যমে, তারাই এই হামলাটি করেছে এবং সেখানে তারা বেশ কয়েকজনের নাম উল্লেখ
উল্লেখ করেছেন। পরবর্তীতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করি, পুলিশ এবং র্যাবের সাথে কথা বলি। তারা উভয় পক্ষ জানিয়েছেন যে মূলত বিষয়টি দুই পক্ষের আধিপত্য নিয়েই দ্বন্দ্ব এবং সেখানে বুইশা এবং টেম্পো গ্রুপ, এই দুই গ্রুপের মধ্যে আধিপত্যের দ্বন্দ্বের জেরেই মূলত এই হামলা বা সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে 3 জন আহত হন। এবং ঘটনার পরপরই পুলিশ, চাঁদগাঁও পুলিশ বুইশা নামক যিনি রয়েছেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, তার আস্তানায় অভিযান চালায় এবং সেখান থেকে তারা বেশ কিছু তাজা গুলি এবং কয়েক পিস 50 পিসের মতো ইয়াবা মাদক তারা কিন্তু উদ্ধার করে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি। অন্যদিকে র্যাবের পক্ষ থেকেও জানানো হয়েছে তারা ধারণা করছেন, কারণ র্যাব জানিয়েছে যে ঘটনার পরপরই তারা একটি ফোন কল পায় এবং ফোন কলের মাধ্যমে তারা ঘটনাস্থলে গিয়ে যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন এবং রাতে তারা যেহেতু আহত অবস্থায় ছিল সেই সময়টাতে তাদের সাথে র্যাব সেভাবে কথা বলতে পারেনি। তবে র্যাবও ধারণা করছে যে টেম্পো এবং বুইশা এই দুই গ্রুপের মধ্যে আধিপত্যের জেরেই মূলত এই সংঘর্ষ বা হামলার ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় যারা জড়িত তাদের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যারা আহত হয়েছেন তাদের সুস্থতার সাপেক্ষে তাদের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে আমাদের জানিয়েছেন। রওশন। চট্টগ্রামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ। এ নিয়ে বিস্তারিত জানাতে যমুনা সেতুর গোলচত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, কখন থেকে এই আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন এবং যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন? রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে আজও যারা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন তারা মহাসড়ক অবরোধ করেছেন। বেলা 12টার সময় সিরাজগঞ্জের যে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক রয়েছে এই মহাসড়কের যে গোল চত্বর এলাকাটিতে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে এবং এই বিক্ষোভ করার কারণে এই উত্তরবঙ্গমুখী যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু আটকা পড়েছে। তারা যেটি বলছেন যে আসলে তাদের দীর্ঘ 9 বছর অতিবাহিত হয়েছে, যে কারণে এখন পর্যন্ত তাদের যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের যে ডিপিপি সেটি অনুমোদন করা হয়নি, যে কারণে তারা আজকে এই উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি ঘোষণা দিয়েছে। আমরা দেখেছি যে গতকালও কিন্তু তারা উল্লাপাড়ায় রেল স্টেশনের পাশে কিন্তু তারা রেল লাইন অবরোধ করে। এতে করে ঢাকার সাথে যে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ সেটি কিন্তু 6 ঘন্টা বন্ধ ছিল। আজকে সকাল থেকেও তারা উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি পালন করছে এবং যমুনা সেতুর গোল চত্বর দিয়ে যেহেতু উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় 22 জেলার যানবাহন এখান দিয়ে প্রতিদিন চলাচল করে, প্রতিদিন প্রায় 15 থেকে 20,000 যানবাহন প্রতিদিন উত্তরবঙ্গ থেকে ঢাকা এবং ঢাকা থেকে উত্তরবঙ্গ যাতায়াত করে। এই অবরোধের কারণে কিন্তু 12টা থেকে এই 2 লেনের যে মহাসড়কের যানবাহন রয়েছে সেগুলো কিন্তু আটকা পড়েছে। এতে করে উত্তরবঙ্গ এবং ঢাকাগামী যারা যেগুলো যানবাহনের যাত্রীরা রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে দীর্ঘ প্রায় 17 দিন হলো তারা এই বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করছেন। তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কিংবা উপর মহল থেকে তাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি, তাদের কোনো আশ্বাস দেওয়া হয়নি, যে কারণে কিন্তু তারা এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তো সিরাজগঞ্জ থেকে মহাসড়ক অবরোধের এই ছিল আমার কাছে সবশেষ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীরা সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কটি অবরোধ করে রেখেছে। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত রহমান। এবার আন্তর্জাতিক। পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনের সময় ফাঁকা গুলিতে 8 বছরের শিশুসহ 3 জন নিহত হয়েছেন, আহত অন্তত 75 জন। পাকিস্তানের বিভিন্ন শহরে আতশবাজি এবং ফাঁকা গুলি ছুড়ে 78তম স্বাধীনতা দিবস উদযাপন করে বাসিন্দারা। এ সময় করাচির আজিজাবাদ এলাকায় 8 বছরের একটি মেয়ে শিশু গুলিবিদ্ধ হয়ে মারা যান। স্থানীয় পুলিশ জানিয়েছে দেশটির বেশ কয়েকটি অঞ্চল থেকে মানুষের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত 33 জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন আগ্নেয়াস্ত্র এবং গোলা বারুদ জব্দ করা হয়। ফাঁকা গুলি ছোড়ার ঘটনাকে বেপরোয়া এবং বিপজ্জনক আখ্যা দিয়ে নিরাপদ উপায়ে উদযাপনের আহ্বান জানায় শহর কর্তৃপক্ষ। গেল বছর একইভাবে স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে পাকিস্তানে আহত হয়েছিল অন্তত 95 জন। যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আলাস্কায় প্রাথমিক আলোচনা ফলপ্রসূ হলে পুতিন এবং জেলেনস্কিকে নিয়ে একই সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে অনেকটা আশাবাদী ইউরোপীয় নেতারা, তবে পুতিনের ধোঁকাবাজি করতে পারে বলে সন্দেহ ইউক্রেন প্রেসিডেন্টের। ইউক্রেনের বাসিন্দারাও পুতিনের ওপর আস্থা রাখতে পারছেন না। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি।
3.5 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগ অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যাঙ্করিজ শহরে একান্তে বৈঠক করবেন ট্রাম্প ও পুতিন। এতেই দুশ্চিন্তায় ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির। আগে থেকেই তিনি বারবার বলেছেন ইউক্রেনকে বাদ দিয়ে কোনো আলোচনা মেনে নেবেন না। ইউক্রেনের প্রতি সমর্থন জোগাতে শেষ মুহূর্তে ইউরোপীয় নেতাদের কাছে দৌড়ঝাঁপ করছেন জেলেনস্কি। ট্রাম্পকে পুতিন ধোঁকা দেবেন বলেও সতর্ক করেছেন তিনি। Я сказав президенту Сполучених Штатів Америки і всім нашим європейським колегам, Путін блефує. Він старається натиснути перед зустрічю на Алясці, на всіх напрямках українського фронту. Росія намагається... অন্যদিকে ইউরোপ বলে আসছে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে তারা ঐক্যবদ্ধ। ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর ইউরোপীয় নেতারা এক যৌথ বিবৃতিতে জানায় ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে পূর্ণ নিশ্চয়তা চায় তারা। তাদের দাবি কিয়েভকে বাদ দিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির কোনো চুক্তি হতে পারে না। ট্রাম্পের সঙ্গে ফোনালাপে উপস্থিত ছিলেন জার্মান চ্যান্সেলর, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালির সরকার প্রধান সহ নেটো মহাসচিব এবং ইউর প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি জানিয়েছেন ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় বাধা দিলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে রাশিয়াকে। যদিও মস্কোর বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেবেন সে বিষয়ে কিছুই স্পষ্ট করেননি তিনি। তবে আলাস্কায় প্রাথমিক আলোচনা ভালো হলে পুতিন ও জেলেনস্কিকে নিয়ে একসঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প। No, it was always going to be I was going to meet with President Putin, and then after that I'm going to call the leaders and President Zelensky. I'm going to call President Zelensky, and then I'll call probably in that order the leaders. There's a very good chance that we're going to have a second meeting, which will be more productive than the first, because the first is I'm going to find out where we are and what we're doing. ট্রাম্প পুতিনের আসন্ন বৈঠক নিয়ে অনেকটা সংশয়ের মধ্যে আছেন আলাস্কায় বসবাসরত ইউক্রেনীয়রা। পুতিনের আচরণের উপর এক বিন্দু ভরসা নেই তাদের। ভয়াবহ যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগ কতটা সফলতার মুখ দেখবে সে বিষয়ে সন্দিহান তারা। Путін сюди якби має прилетіти. Це не дуже хороша новина в тому плані, що я маю трошки іншу думку. І взагалі мені дуже хочеться сподіватися, що ця зустріч відбудеться. A lot of people have expressed doubt. A lot of people said that they have mixed feelings, but with everyone that I have spoken, they all have hope on top of all of. It is pretty big news, and it is a step forward compared to what we've seen before. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়াকে ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দেওয়ার ট্রাম্পের প্রস্তাব ঘিরে উদ্বিগ্ন ইউরোপীয়রা। যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য দুই পক্ষকেই ছাড় দেওয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তানভীর জনি, এখন বিশ্ব। এবার জানাবো খেলার খবর। ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। জিম্বাবুয়েতে টানা দুটি সিরিজ শেষে গেল মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। আজিজুল হাকিম তামিমের দল দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতে এসেছে। লম্বা সফর শেষ না হতেই এবার ইংল্যান্ডের মাটিতে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী 5 সেপ্টেম্বর শুরু হবে এই সিরিজ। সফরের বাকি ম্যাচগুলো হবে 7, 10, 12 এবং 14 সেপ্টেম্বর। এর আগে 3 সেপ্টেম্বর আয়ারল্যান্ড যুবাদের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। ইংল্যান্ড সিরিজ খেলতে 31 আগস্ট দেশ ছাড়বে তামিমের দল। এর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে চলবে অনুশীলন ক্যাম্প। শেষ করছি এখন ঢাকা। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সিলেটের ভোলাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে 78টি ট্রাক লুট হওয়া, সাদা পাথর উদ্ধার, চলছে প্রতিস্থাপন, ইউপি চেয়ারম্যান আটক। বৃষ্টি এবং উজানের ঢলে তিস্তা পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত। 5 জেলায় পানিবন্দী 60,000 পরিবার, 12 জেলা প্লাবিত হওয়ার শঙ্কা। জুলাই আন্দোলন দমনে সরাসরি গুলির নির্দেশনা দেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর। দেয়া হয় পুরস্কারের ঘোষণা, ট্রাইব্যুনালের 13 পুলিশের জবানবন্দি। জাতিসংঘের সহায়তা কমায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প নিয়ে উদ্বেগ। সেপ্টেম্বরে স্বাস্থ্যসেবা, ডিসেম্বরে খাদ্য সহায়তা বন্ধের আশঙ্কা। এবং পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবসের উদযাপনের সময় ফাঁকা গুলিতে শিশুসহ 3 জন নিহত, আহত অন্তত 64 জন।
এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।